ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25। সাথে আছি আমি তাসনুভা তন্নি। স্বৈরশাসক হয়ে ওঠার পথ বন্ধ করার লক্ষ্যে ঐকমত্য কমিশন প্রণীত জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া আগামীকাল বৃহস্পতিবার চূড়ান্ত করতে যাচ্ছে কমিশন। যদিও বহুল আলোচিত এই খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। সংস্কার ও নির্বাচনের পথ বাতলে দেওয়ার এই খসড়ার অঙ্গীকারসমূহ ও সেগুলো নির্বাচিত সরকারের 2 বছরের মধ্যে বাস্তবায়নের বিষয়ে একমত বিএনপি। তবে এই নিয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন। জামায়াত জুলাই সনদের খসড়াকে অসম্পূর্ণ আখ্যা দিয়ে বলেছে খসড়ার কিছু অংশ বিপজ্জনক। দলটি বলছে সনদ বাস্তবায়নের অঙ্গীকারকে আইনি ভিত্তি না দিলে তাতে তারা সই করবে না। প্রায় একই অবস্থান জাতীয় নাগরিক পার্টিরও। তরুণদের এই দল বলছে যেসব মৌলিক সংস্কার ছাড়া ফ্যাসিবাদী কাঠামো দূর করা সম্ভব নয়, আইনি কাঠামোর মাধ্যমে সেগুলো বাস্তবায়নের নিশ্চয়তা না দিলে তারাও জুলাই সনদ গ্রহণ করবে না। অন্যদিকে জুলাই সনদের খসড়া পড়ে এটাকে পতিত স্বৈরাচারের প্রতি নমনীয় এবং আইনি বাধ্যবাধকতাহীন দুর্বল সনদ বলে মনে করছে ইসলামী আন্দোলন। এদিকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ কিভাবে হবে এই প্রশ্নের মীমাংসাও হয়নি, বরং বিএনপি ও জামায়াতের মতবিরোধ আরও বেড়েছে। সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়েও মতভিন্নতা তীব্র হয়েছে। এসবের বাইরে 12 থেকে 14টি মৌলিক বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য হলেও তা ফ্যাসিবাদ ঠেকানোর জন্য কি যথেষ্ট? রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন তীব্র মতপার্থক্য বেড়েই চলছে, তখন জুলাই সনদের ভবিষ্যৎ কি? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার এবং 12 দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। শাহাদাত হোসেন সেলিম, জুলাই সনদের আর হাতে আমাদের একমাত্র একদিন আছে। যদি আমরা জুলাই মাসের মধ্যেই আসলে এই সনদ দেবার কথা বলছিলাম, সেই একটি দিনে আদৌ আসলে যে দ্বন্দ্বগুলো বাড়ছে বা খুব মৌলিক দুটো বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি মতবিরোধ খুব দীর্ঘ হচ্ছে। এমনকি জামায়াত এবং এনসিপির মতো রাজনৈতিক দল তারা খুব সুস্পষ্টভাবে জানিয়েছে তাদের মতন করে আসলে যদি গ্রহণযোগ্যভাবে এই খসড়া না হয় তারা সেই সনদে সই করতে রাজি নন। সেক্ষেত্রে আসলে যে ঐক্যমতের কথা আমরা বলছি, যে জাতীয় ঐক্য গঠন করার কথা আমরা বলছি, সেটি আদৌ হবে কি? আগামীকালের দিকে আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে, কিন্তু দুটো বড় রাজনৈতিক দল আগামীকালকের মধ্যে একমতে পৌঁছাতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক প্রথম শুরু হয়েছে জুন মাসের 3 তারিখে। জুন মাসের 3 তারিখে শুরু হয়েছে এবং আলোচনা বিষয়বস্তু মোট আপনার 19টি অথবা 20টি আলোচনা বিষয়বস্তু। তো ইতিমধ্যেই জাতীয় ঐক্যমত কমিশন যে কোনো কারণে হোক খুব অতিরিক্ত সময় নিয়ে ফেলেছে। আপনার ঐক্যমতের আলোচনার পরিধি অথবা ঐক্যমতের আলোচনার বিষয়বস্তুটাকে প্রলম্বিত করেছে এবং করতে করতে অবস্থা এমন হয়েছে যে একদম আগামীকাল ডেডলাইন। তো আমি জাস্ট আপনার ঐক্যমত্য কমিশনের মিটিং থেকে এখানে আসলাম। অনেকগুলো বিষয় 12 থেকে 13টি বিষয়ে একমত পোষণ করা গেছে। 2-1টি বিষয়ে হয়তো আপনার নোট অফ ডিসেন্ট দেওয়া হবে অথবা দ্বিমত পোষণ করা হবে। বাকি যে কয়েকটি বিষয় আছে ওগুলো নিয়ে প্রায় আংশিক আলোচনা হয়েছে, কখনো কখনো প্রায় পূর্ণাঙ্গ আলোচনা কাছাকাছি গিয়েছে। আগামীকালকে আশা করা যাচ্ছে যে এগুলো একটা সমাধান হয়ে যাবে এবং আগামীকালকে জুলাই সনদে স্বাক্ষর করার কথা, এবং আমি আশা করছি জুলাই সনদে স্বাক্ষর করা হবে। জুলাই সনদে আপনার পক্ষ থেকে, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে প্রেরণ করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল এটাকে পরিমার্জন করে আবার সেটা তাদের কাছে পাঠিয়েছে এবং সেটার উপর ভিত্তি করে আজকে রাত্রে ওনারা এটার একটা আপনার চূড়ান্ত খসড়া কালকে আমাদের সামনে উপস্থাপন করবে। তো আমার মনে হচ্ছে যে বাহ্যিকভাবে যেটা শোনা যাচ্ছে, বলা যাচ্ছে, অথবা অনেকেই বলার জন্য বলছে, অথবা ঐক্যমত্য কমিশনের আলোচনার মধ্যে মোটামুটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই থাকছে, কিন্তু বাইরে এসে হুমকি ধামকি, এক ধরনের রাজনৈতিক চাপ, এগুলো আসলে হয়তো একটা রাজনীতির একটা কৌশল, কিন্তু সমস্যা সেখানে হওয়ার কথা না আর কি। মৌলিক সংস্কারের বিষয় বলতে যেসব সংস্কারের বিষয়বস্তু নিয়ে আপনার ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আজকে 2 মাস ধরে আলোচনা করছে, ওগুলোর তো সমাধান হচ্ছে। কখনো আলোচনা 2 দিন গড়িয়েছে, কখনো 3 দিন গড়িয়েছে, কিন্তু একটা সমাধানে এসছে একদম পূর্ণাঙ্গ। এই যে আপনি বলছেন 2 মাস ধরে আলোচনা চলছে, সেটি আমরাও দেখছি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সেই আলোচনা হয়েছে। যেই জায়গাগুলোতে বা যে বিষয়গুলো নিয়ে আসলে কোনোভাবে সিদ্ধান্তে বা ঐক্যমতে পৌঁছানো যাচ্ছে না, সেগুলো তো বলা চলে বাংলাদেশের রাষ্ট্রের মূল নীতির পর্যায়ে আছে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জায়গা। সেই জায়গাগুলো নিয়ে কি শুধু এক রাতের পরিবর্তনেই সেই আমরা ঐক্যমতে পৌঁছে যেতে পারবো বলে মনে করেন? না, মনে করি এই কারণে, যেহেতু আমি ডে 1 থেকে
থেকে এবং আজকে নিয়ে মনে হয় 22 বা 23 দিন আলোচনা হচ্ছে। এই আলোচনার প্রতিটা দিন আমি উপস্থিত ছিলাম সেখানে। এখানে রাষ্ট্রের মূলনীতি অথবা অন্যান্য দুই একটা প্রশ্নের ব্যাপারে যেখানে ঐক্যমত্য বসতে পারে নাই সেখানে সিদ্ধান্ত দেওয়ার জন্য সর্বসম্মতভাবে ঐক্যমত্য কমিশনের উপর আপনার ছেড়ে দেওয়া হয়েছে। তারা আগামীকালকে দুই একটি বিষয় তাদের সিদ্ধান্ত জানাবে। অন্যান্য মৌলিক বিষয়গুলো নিয়ে তো আমাদের মধ্যে আলোচনা হওয়ার পর একটা সিদ্ধান্ত হয়েছে। আমি মনে করি যে বেশ ভালোই সিদ্ধান্ত হয়েছে এবং বেশ কিছু মৌলিক আপনার সংস্কারের কথাগুলো সামনে এসছে এবং যে মৌলিক সংস্কারগুলো হলে রাষ্ট্র একটা আপনার পরিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে অথবা একটা সকলের অংশগ্রহণ করে মূলক একটা প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল আপনার সরকার পরিচালনা করার প্রশ্নে তেমন কোনো বাধার সম্মুখীন হবে না। এখন এখানে জুলাই সনদের মধ্যে আমরা যেটা দেখেছি এটার আপনার ভাষাগতভাবে অথবা আপনার উপস্থাপনার মধ্যে কিছুটা দুর্বলতা আছে। তাদের মধ্যে সে মুন্সিয়ানা চাপ তারা দিতে পারেনি। আমরা চেষ্টা করেছি যে আপনার এইটার পটভূমি ব্যাখ্যা করার জন্য আমরা চেষ্টা করেছি আপনার 15 বছরের স্বৈরশাসকের যে নৃশংসতা সেইটা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি যে জুলাইয়ের 1 তারিখ থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে মানব সন্তানকে। এই বিষয়গুলোকে আমরা তুলে নিয়ে এসেছি এবং আমরা যে এই বিষয়গুলোতে ঐক্যমত্য পোষণ করছি। আশা করছি যে আমরা প্রায় ধরেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রাজনৈতিক দলের কিছু পার্থক্য আছে, আমরা সব কিছু যে করতে পেরেছি এমন না। যেমন আজকে সকাল 10:30 থেকে আমরা আলোচনা করে রাতে 9টা পর্যন্ত সংসদের নারী আসনের ব্যাপারে আমরা একটা সম্মতি মানে করতে পারিনি। আমরা শুরু থেকেই আমরা আমাদের সিদ্ধান্ত ছিল যে সংসদে আপনার যে সংরক্ষিত নারী আসনের সংখ্যা 50 থেকে 100তে বৃদ্ধি করা হবে। এই 100তে বৃদ্ধি করার প্রশ্নে 3 ধরনের প্রস্তাব এসছে। একটা হলো যে ঠিক আছে 100তে বৃদ্ধি করেন, সেটা যেই মানে সংসদ সদস্যদের ভোট দ্বারা বর্তমান যে পদ্ধতিতে নির্বাচিত হচ্ছে এই পদ্ধতিতে নির্বাচন করা হবে। একটা অংশ বলছে যে না পিয়ার পদ্ধতিতে প্রাপ্ত ভোটের আলোকে হবে, আর একটা অংশ বলছে যে সরাসরি নির্বাচনের মধ্যে হবে। আমরা ধরুন সরাসরি নির্বাচনের বিপক্ষে আমরা কথা বলেছি, কারণ সরাসরি নির্বাচন 300 আসনে সংসদ এলাকা, সেখানের মধ্যে 100 আসনে অর্থাৎ একজন নারীকে 3টি আসনে আপনার নির্বাচনে প্রতিনিধিত্ব করতে হবে। সেখানে বর্তমান নির্বাচন পদ্ধতিতে সময়, অর্থ এবং আপনার যে কঠিনতম একটা পরিস্থিতি বাস্তবতায় সেটা আদৌ সম্ভব না বলে আমরা শুরু থেকে বলেছি। এবং আমরা বলেছি যে পদ্ধতিতে সংসদ সদস্যদের আপনার ভোটাধিকারের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হবে, এটা নিয়ে দীর্ঘ আলোচনার পরে ইসলামিক রাজনৈতিক দলগুলো মূলত তারা আপনার এই ব্যাপারে আগ্রহী ছিল না। এখন যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হলো যে সংসদে যে 50টি নারী আসন, এই নারী আসন বর্তমান বলবৎ থাকবে। আগামী যে নির্বাচন, এই নির্বাচনে জাতীয় রাজনৈতিক দলগুলো মহিলাদের থেকে 300 আসনের মধ্যে 5% কম ন্যূনপক্ষে 5% আপনার মহিলাদেরকে সরাসরি ভোটে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা মনোনয়ন দেবে এবং পরবর্তী নির্বাচনে 10% দেবে এবং এইভাবে 33% করে 300 আসনের মধ্যে 100 আসন অন্তত যেন নারীরা সরাসরি প্রতিনিধিত্ব করতে পারে এবং সেভাবে একটা সিদ্ধান্ত মাহিন সরকার। যে এই জুলাই ঘোষণাপত্রের দিকে আমরা তাকিয়ে আছি এবং এই জুলাই ঘোষণাপত্রের দিকে আসলে তাকিয়ে সবাই ভাবছে যে কি জাতীয় ঐক্যের হয়তো সৃষ্টি হবে এবং পরবর্তীতে এই ঘোষণাপত্রকে, এই সনদকে নিয়েই আসলে এক ধরনের পুরো বাংলাদেশের সংস্কার এগিয়ে যাবে, সেটিও আপনারা প্রত্যাশা করেছেন। কিন্তু আক্তার হোসেন আজকে বলেছেন জুলাই ঘোষণাপত্র এবং সনদ নিয়ে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে, আপনারা এটিতে সই করবেন না সেটিও জানিয়েছেন এবং এটিও বলেছেন 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে নিয়ে নিজেরাই জুলাই ঘোষণাপত্র দিবে এনসিপি। যদি আসলে সবাইকে না নিয়ে শুধু আপনারা নিজেরাই জুলাই সনদের ঘোষণা দেন, সেটি আসলে কেমন হচ্ছে? মানে আদৌ কি সেটিকে আর জাতীয় ঐক্য বলার সুযোগ থাকলো? দেখুন, আসলে জুলাই সনদের প্রশ্ন একটু পরে রাখি। ঘোষণাপত্রের কথা যেটাই হওয়ার কথা ছিল অনেক আগে, এবং যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গত বছরের ডিসেম্বরের একেবারে শেষ দিনে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এবং প্রত্যেকেই প্রত্যাশা করেছিল যে সেই দিনে আসলে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি ঘোষণা করা হবে। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে 15 দিনের মধ্যেই কিন্তু এই ঘোষণাপত্র দেওয়া হবে। তো এরকম কালক্ষেপণ করা হচ্ছে এবং এই মুহূর্তে আসলে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে বিভিন্ন ধরনের আলোচনায় চলে আসছে সামনে, কিন্তু এই যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র নিয়ে বারবার টাল বাহানা হচ্ছে। এখন এই গণ অভ্যুত্থান আসলে ছাত্র জনতা তার জায়গা থেকে ম্যান্ডেট দিয়েছিল। এই গণ অভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের প্রতি আকণ্ঠ সমর্থন দিয়েছিলেন বিধায়ী কিন্তু এই
গণ অভ্যুত্থান, এবং সেই গণঅভ্যুত্থান রাজনৈতিক দলগুলোরও একটি বড় অবশ্যই। ভূমিকা ছিল। আমাদের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর প্রতি তো সবসময় আহ্বান করা হচ্ছে, কেননা সরকার যদি এই ঘোষণাপত্র এখন পর্যন্ত না দেয়, এখানে যারা অনলাইন বলি বা অফলাইনে বিভিন্ন জায়গায় আসলে এখন ন্যারেটিভ ইস্টাবলিশমেন্ট করা হচ্ছে যে আস্তে আস্তে যারা এই আন্দোলনের সাথে জড়িত তারাই দিন শেষে হলো এক ধরনের অপরাধী। তো সেই জায়গা থেকে এক বছরের মধ্যে গত বছর এই সময়ে যখন জুলাই গণ অভ্যুত্থানের একদম পিক মোমেন্ট ছিল, এক বছরের মধ্যে একটি গণ আন্দোলন বা গণবিস্ফোরণ তার চিহ্নর অবশিষ্ট থাকবে না, এরকম আর কি পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি। সরকারের এখানে একদম স্পষ্ট ব্যর্থতা, এবং তার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে সরকারকে কিন্তু ওইভাবে প্রেশারাইজ করা হয়নি। যেমন আজকে তো নাহিদ ইসলাম খুব সুস্পষ্ট হয়ে বলেছেন যে এই সরকারে দুজন ছাত্রদের যারা আসলে রিপ্রেজেন্ট করছেন সেরকম দুজন উপদেষ্টা আছেন, তারা থাকতে আসলে আপনারা কি আপনাদের তারা আছেন, এবং নাহিদ ইসলাম কিন্তু এটিও বলেছেন যে তাদেরকে কিন্তু পদত্যাগ করানোর চেষ্টা করা হচ্ছে। তো আসলে তারাই এর আগে তো আপনারা বলছিলেন যে যারা আসলে সরকারে আছেন তাদের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নেই, তাদের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু আমরা যেখান থেকে গণ অভ্যুত্থানের মূল প্ল্যাটফর্ম ছিল একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো দিন শেষে নাহিদ ইসলাম তো সেখানে 1 নং সমন্বয়ক ছিলেন, আসিফ মাহমুদ ছিলেন 4 নং সমন্বয়ক, আমি ছিলাম 5 নং সমন্বয়ক। তো আমি যে হুট করে এই টেবিলে চলে এসেছি, এই টেবিলে চলে আসার যে প্রেক্ষাপট, আমি আজকে টকশো করছি, এটার প্রেক্ষাপট সৃষ্টি করেছে তো সেই প্ল্যাটফর্মটি, তাই না? তো এই গণ অভ্যুত্থানের যারা সহযোগী ছিল, একে অপরকে আমরা নেতৃত্ব দিয়েছি, সেই জায়গা থেকে আসিফ মাহমুদ তিনি আসলে এই সরকারের বৈধতা, বা যারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে আছেন তারা আসলে এই সরকারের বৈধতা, তাদেরকে যদি পদত্যাগ করানো হয় তাহলে সরকারের বৈধতা বলে আর কিছু নেই। সেক্ষেত্রে আবার জুলাই সনদে যদি আপনারা একমত না হন এবং আপনারা সই করবেন না যেটি বলেছেন, সেখানে আসলে ঐক্যতে আরো বড় ফাটল ধরতে যাচ্ছে না, ওকে কোনো ফাটল ধরবে না বলে আমরা মনে করি, এবং এখানে রাজনৈতিক জায়গা থেকে মানুষ যতটুকু ভাবছে তার পাশাপাশি গণ অভ্যুত্থানে যে রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ প্রত্যেকের বিষয়টি নিয়ে ভাবা উচিত, কেননা জুলাই সনদ দ্যাট মিনস সার্টিফিকেট, তো এটা কিন্তু থেকে যাবে। জুলাই অর্থাৎ রাজনৈতিক দলগুলো আসলে রাজনীতি নিয়ে বেশি ভাবছে, সাধারণ জনগণ কিংবা গণঅভ্যুত্থান নিয়ে কম ভাবছে আমাদের কাছে সেমস লাইক দ্যাট। আমি এটা একটু প্রশ্ন করতে চাই, আজিজুল বারী হেলাল, বিএনপি বেশ কিছু ইস্যুতে ছাড় দিয়েছে জাতীয় ঐক্যমত্যের জায়গাটিতে, এবং বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা দেখেছি বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দল তারা ছাড় দিয়েছে। এরপরেও আসলে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতীয় ঐক্যের জায়গাটিতে যে ধরনের বিভেদ সৃষ্টি হয়েছে, যে অভিযোগ আসলে করছেন মাহিন সরকার, আপনারা আসলে আপনাদের রাজনৈতিক অভিলাষ বেশি দেখার চেষ্টা করছেন, কিন্তু যে অভ্যুত্থানের যে স্পিরিট ছিল সেটিকে আসলে আপনারা ভুলে যাচ্ছেন কিনা? এই জায়গায় কতগুলো বক্তব্য আছে। অভ্যুত্থানের স্পিরিটটা আসলে কি, জুলাই সনদটা আসলে কি, এই জিনিসগুলো তো মানুষের কাছে আসলে ক্লিয়ার না। অভ্যুত্থানের স্পিরিট কি ছিল যে সবাই যদি একটা চাকরি পায় তাইলে বাংলাদেশের আর অভ্যুত্থান হতো না। অভ্যুত্থানের স্পিরিট কি এটা ছিল? কারণ অভ্যুত্থান শুরু হয়েছে 17 বছর ব্যাপী, কিন্তু 36 দিনের বাংলাদেশ কাঁপানো যে 36 দিন, সেখানে শুরু হয়েছিল একটা চাকরি পাওয়ার জন্য, তাই না? সেই চাকরিটা যদি পেয়ে যেত তাহলে কি অভ্যুত্থান হতো না? অবশ্যই অভ্যুত্থান হতো, হয়তো সময় লাগতো, হতো তো, হাসিনা তো থাকতে পারতো না। তাই শ্রমজীবী এবং কর্মজীবী মানুষ শুধুমাত্র একটা চাকরির জন্য কিন্তু এই অভ্যুত্থানটা করেনি। অভ্যুত্থানটার পেছনে অনেক বড় ন্যারেটিভ, অনেক বড় আপনার কারণ রয়েছে, যে বাংলাদেশের গণতন্ত্র, দুর্নীতি, দুঃশাসন, মানুষের ভোটের অধিকার, সবচেয়ে বড় জিনিস হলো মানুষের ভোটের অধিকার ছিল, মানুষ পছন্দের নেতা নির্বাচন করতে পারত না। এখন বলছে জুলাই সনদ, জুলাই সনদের কথা যারা তুলল তারা বলে আমরা সিগনেচার করব না, এবং জুলাই সনদের সবচেয়ে সুন্দর সমাধান বিএনপি দিল, যে আমরা যারা অভ্যুত্থানের শক্তি তারা সবাই মিলে যে বিষয়টা ঐক্যমত হব। আমি এই কথা, বিএনপি যে এটা বলছে ঠিকই, যে যারা আমরা সবাই যে কথা ঐক্যমত হব সেইটা হবে জুলাই সনদ বা জুলাই চার্টার। আবার এটাকে জুলাই ডিক্লারেশনে কেউ বলতেছে, এটা কোনো ডিক্লারেশনের ব্যাপার না, এর একটা বা লিগাল কাঠামো দরকার, এই নিয়ে অনেক
তর্ক হচ্ছে এবং এই জুলাই সনদ গঠনে শুধু রাজনৈতিক দলগুলোই এখানে অংশগ্রহণ করছে। সমাজের যে আরও অংশ আছে, ট্রাইবাল ফোর্স আছে, আপনার ডিসেবলরা আছে, তারপরে আপনার পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী আছে, আমাদের বিভিন্ন লোক এই জুলাই বা এই 24-এর গণঅভ্যুত্থান তাদেরও পার্টিসিপেশন নেই। তো জুলাই সনদটা তারা তুলছে, আমরা তারও একটা সমাধান দিলাম যে সবাই যেটা ঐক্যমত হবে সেটা জুলাই সনদ। এখন আমার বক্তব্য হলো, আপনারা যত তর্ক বিতর্কই জারি রাখেন না কেন, দেখবেন উদ্দেশ্য একটা কি, যে বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করা যাবে না। গণতন্ত্রের সেটা কি যারা সই করবে না বলছেন তাদের উদ্দেশ্য? কারণ কি, এই সরকার এই যে বর্তমান যে সরকার, এই সরকারটা আসলে কে চালাচ্ছে? এই সরকারের মূল বেনিফিশিয়ারি কারা? বেনিফিশিয়ারি হলো এখন বাংলাদেশের একটা রাজনৈতিক দল জামাতে ইসলামী বাংলাদেশ। সারা বাংলাদেশের দেখবেন সচিবালয় বলেন, তারপরে আপনি প্রশাসন, পুলিশ প্রশাসন বলেন, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার কমিটি দেখবেন, সব জায়গা দেখবেন আপনার ওরা একটা ক্ষমতা এনজয়। আমি বলি, আমি শেষ করি, আমার কথা সেটা, ওদের অভিযোগ আমার প্রশ্নের মধ্যে খণ্ডিত হবে। এখন এই সাথে যোগ হয়েছে আমি ভাবিছিলাম যে এনসিপি একটা ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে, বাংলাদেশে যেহেতু একটা বিরাট রাজনৈতিক গ্যাপ তৈরি হয়েছে, যে আপনার এই পরাজিত মাফিয়ার বিদায়ের ফলে সে আর ফিরে আসতে পারবে না। এই জায়গাটা এনসিপি তাদের রাজনৈতিক ইডিওলজি প্রোগ্রামসের মাধ্যমে দিবে। আমরা যারা সাবেক ছাত্র ছিলাম এটাও চিন্তা করেছিলাম যে বাংলাদেশে একটা বৃহৎ রাজনৈতিক দ্বিতীয় একটা শক্তির উত্থান হবে। মানুষ তৃতীয় শক্তি বলে, আমি তো মনে করেছিলাম দ্বিতীয় একটা শক্তির উত্থান হবে। কিন্তু এনসিপিকে দেখলাম এরা একটা রাজনৈতিক দলের ভাবশিষ্যে পরিণত হয়েছে, একটা ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক সংস্থা না হয়ে ভাবশিষ্যে পরিণত হয়েছে। এই ভাবশিষ্য এবং তার প্যাট্রন জামাত, এই দুইটা দল এখন সরকারকে পরিচালনা করছে। অর্থাৎ দিস সরকার ইজ লেড বাই জামাত and Jamaat's আপনার ক্লায়েন্ট অর্গানাইজেশন এনসিপি। সুতরাং তারা যেহেতু ক্ষমতা এনজয় করছে, এখন নির্বাচন যদি দেওয়া হয়, তা নির্বাচনের পর নতুন সরকারে তাদের আসার সম্ভাবনা কম, কারণ নেশন ওয়াইড তারা কোনো রাজনৈতিক দল না। এই জন্য দেখবেন নানান রকম বয়ান শুরু হয়েছে। এই যে আপনার ঐক্যমত কমিশন, আমাদের সেলিম ভাই প্রত্যেক দিনই যাচ্ছে, বিএনপিও যাচ্ছে, অন্যান্য দলও যাচ্ছে, সেখানে দেখবেন যে কাইন্ড অফ সার্কেস ইজ গোয়িং অন দেয়ার, যে একটা প্রসঙ্গ সলভ করা হয়, রিজলভ হয়, সেই প্রসঙ্গকে আবার নতুন করে ইনিয়ে বিনিয়ে আবার ঐক্যমত কমিশনের আলেরিয়ার সরকার সেটা তুলছেন। আর তিনিও কি আসলে আমাদের ঐক্য চান? এই যে তিনটা গোষ্ঠী, একটা সরকারের ভিতরে সরকারের একটা গোষ্ঠী, ঐক্যমত যেটাকে আমি ঐক্যমত কমিশন বলছি, আর আমাদের এই নতুন যে রাজনৈতিক দলটি, যেটি আমি ভেবেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক দল হয়ে উঠবে, আমরা সবাই সাবেক ছাত্রদের একটা দল হচ্ছে, আর জামাত, এরা সবাই মিলে এমন ন্যারেটিভ তৈরি করছে যে নির্বাচনটা অনিশ্চিত হয়ে গেলে কি হচ্ছে, তারা অনেকদিন ক্ষমতায় থাকতে পারছে। আমরা একটা বিরতি নিয়ে আসতে চাই, কিন্তু আসলে যে অভিযোগগুলো আপনি করলেন এনসিপি জামায়াতের হয়ে কাজ করছে এবং উদ্দেশ্য একটাই, যাতে করে আসলে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা না যায় এবং আপনারা দীর্ঘদিন পাওয়ার প্র্যাকটিস করতে পারেন। মাহিন, সেই উদ্দেশ্যটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আসলে সমালোচনা আছে। আপনারা এই সরকারের যথেষ্ট মদতপুষ্ট এবং আপনাদের প্রতি সরকারের দুর্বলতা আছে, এবং সেই পাওয়ার প্র্যাকটিসটা করবার জন্য আপনারা নানান ইস্যু বের করছেন যাতে করে দীর্ঘদিন আপনারাই ক্ষমতায় থাকতে পারেন। আমি উত্তর নিতে চাই। জি25 পাথমিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 পাথমিতেও রাজকাহন দেখছেন। মাহিন, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, আপনারা বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে এসে আসলে এই দূরত্বটা সৃষ্টি করছেন এবং শেষ পর্যন্ত মতপার্থক্য যেহেতু বাড়ছে, সেক্ষেত্রে জুলাই সনদের ভবিষ্যৎ নিয়েও এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে, যেটি আসলে অভিযোগ করছিলেন নাজুল বারী হেলাল, যে একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে গণতন্ত্রকে কোনোভাবেই বাংলাদেশে আর পুনঃপ্রতিষ্ঠা করতে না দেওয়া। যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তারাই তাদের পাওয়ার প্র্যাকটিস করতে চান আরও দীর্ঘদিন, সেটাই কি? আমাদের যিনি সম্মানিত আহ্বায়ক, তিনি আসলে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন মন্ত্রী, শুধু একটি দফতর তিনি সামলাতেন না, তো একাধিক দফতর তার ছিল। তিনি সেখান থেকে এসে একেবারে জনতার কাতারে রাজনৈতিক দলের নেতৃত্ব তিনি গ্রহণ করেছেন।
তো এইখানে সরকারের সাথে পরিপূর্ণ যে সক্ষতা, তিনি যদি একেবারে সেখান থেকে পদত্যাগ করে না আসতেন তাহলে কি আমরা তাকে আমাদের আহ্বায়ক হিসেবে রাখতে পারতাম বা এনসিপির হাল তিনি ধরতে পারতেন না। সরকার থেকে আসলে মানে কেন বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে সরকারের সাথে আসলে আমাদের সম্পর্ক রয়েছে, সেটি আসলে স্পষ্ট নয়। এটি হয়তো বলার জন্য বলা, কিংবা আসলে রাজনৈতিক একটি উঠতি রাজনৈতিক দল যারা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে, সেই সম্ভাবনার কথা ভেবেই হয়তো অনেকে অনেক রকম কথা বলছেন। শুধু সরকারের সাথে নয়, জামায়াত ইসলামের সাথেও আপনাদের সক্ষতার কথা বলা হচ্ছে, আপনারা তাদের হয়ে কাজ করছেন, তাদের ভাবশিষ্যে পরিণত হয়েছেন। আমরা আমাদের যে ইডিওলজিক্যাল জায়গা, সেখান থেকে জামাত ইসলাম বা অন্যান্য রাজনৈতিক দল তাদের সাথে বিভিন্ন সময়ে কিন্তু রাজনৈতিক তর্ক বিতর্ক এবং কনফ্লিক্ট, কিন্তু ইডিওলজিক্যাল কনফ্লিক্টের জায়গায় কিন্তু আমরা গিয়েছি এবং সেগুলো নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। তারপরে বলা হচ্ছে যে একেবারে উদ্দেশ্যমূলক এটা, যে জামায়াত ইসলামের সাথে এনসিপির একটা সম্পর্ক রয়েছে। তো আমরা আমাদের উদ্দেশ্যটা কি একটু জানতে চাই। যেমন বিএনপি বলছে যে আপনাদের উদ্দেশ্য যাতে করে আসলে নির্বাচন বিলম্বিত হয়, তাহলে বিএনপি কোন উদ্দেশ্যে আপনাদেরকে এই দোষারোপগুলো করছে? দেখুন, একটি রাজনৈতিক দল, যারা উঠতি রাজনৈতিক দল, তারা আসলে তাদের জায়গা থেকে এখন কি ভাববে, তারা কিন্তু সাংগঠনিক কাঠামো বিস্তার সেগুলো নিয়ে ব্যস্ত আছে, এবং তার পাশাপাশি রাজনীতিতে তাদের যে মতামতের জায়গা সেটি তারা দিচ্ছে, এবং এটাই রাজনৈতিক দলের কাজ, যে জনমত গঠন করা। এনসিপি কিন্তু সেই কাজগুলো করে যাচ্ছে, কিন্তু এইখানে বারবার যে বলা হচ্ছে যে গণতন্ত্র পথকে বারবার রুদ্ধ করা বা এগুলো আমাদের উদ্দেশ্য, এইটা আসলে উদ্দেশ্য স্পষ্ট নয়। কেন এই ধরনের কথা বলা হচ্ছে? একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা নির্বাচনে যাবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু যৌক্তিক যে আলোচনার জায়গাগুলো আছে, যৌক্তিক আলোচনার জায়গাগুলোতে এনসিপি বর্তমান গণ অভ্যুত্থানের যে প্রতিফলন সেটি ঘটানোর চেষ্টা করছে, এবং মানুষের যে মৌলিক বিষয়গুলোতে মানুষ যে সংস্কারগুলো দেখতে চায় সেগুলো আলোচনায় আনছে। কিন্তু দুর্ভাগ্যবশত বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় ঐক্যমত প্রতিষ্ঠা করলেও যেগুলো একেবারে মৌলিক জায়গা, সেই মৌলিক জায়গায় অনেকাংশে তারা কিন্তু আবার বিএনপি যতগুলো বিষয় ছাড় দিয়েছে, আপনারা কতগুলো ইস্যুতে ছাড় দিয়েছেন সেটি নিয়েও প্রশ্ন আছে, সেই জায়গাটিতে আসবো। সাদাত হোসেন সেলিম, রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন মতপার্থক্য তীব্র হচ্ছে, জুলাই সনদের ভবিষ্যৎ নিয়ে আসলে যখন আমাদের শঙ্কা প্রকাশ করতে হচ্ছে, যে ঐক্যের কথা আমরা বলছি, সেই ঐক্য যদি আমরা পৌঁছাতে না পারি, নির্বাচনে আসলে সেটি একটি বড় প্রভাব পড়বে, সেই শঙ্কাও করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। না, নির্বাচন তো আমরা আশা করছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়ে যাবে, এবং একটা অংশ আছে যারা নির্বাচনকে প্রলম্বিত করার জন্য যা যা করা দরকার তা করছে। এখন এখানে আপনার জুলাই সনদের নিয়েও কোনো সমস্যা নেই, অথবা রাজনৈতিক ঐক্য নিয়ে কোনো সমস্যা নেই, সংস্কার নিয়েও কোনো সংস্কার নেই, মানে কোনো ধরনের সমস্যা আমি দেখছি না। এখন এখানে আপনার যে আলোচনাগুলো আসছে, আপনার জামাতে ইসলাম এবং এনসিপি কিন্তু আপনার এই ঐক্যমত্য কমিশনে মোটামুটি একসুরেই কথা বলছে, তারা পরস্পরের পরামর্শ করে কথা বলছে এবং একসুরে কথা বলছে। যদিও বেশ কিছু বিষয়ে বিএনপি তার অবস্থান থেকে সরে এসে অন্য সবার অবস্থানের সাথে একাত্মতা ঘোষণা করেছে, একমত ঘোষণা করেছে। আমি তো বলছি যে 19টি বিষয়ের মধ্যে প্রায় 14টির মতো আপনার এটার সমাধান হয়ে গেছে, বাকি যেগুলো আছে ওগুলো আগামীকালকের মধ্যে সমাধান হয়ে যাবে। আপনার ঐক্যমত্য কমিশনে আমি একাধিকবার বলেছি যে আপনারা এটাকে সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত চালান, প্রয়োজনে আমরা সেরি খাবো, সারা রাত যা করবো আমরা, কিন্তু তারপরে এগুলো সমাধান চাই। কিন্তু ওনারা কিন্তু একটা বিষয় নিয়ে শুরু করার পরে 2-4 ঘন্টা আলোচনা করার পরে আবার সেটাকে আপনি রিজলভ করে অন্য একটা বিষয়ে চলে যান, পরের দিন আবার ওই বিষয়টাকে আনেন না, ইত্যাদি কারণে, অর্থাৎ ওনাদের একটা মিসহ্যান্ডলিংয়ের কারণে সময়টা হয়ে গেছে, ওনাকে একটু বেশ বিলম্বিত হয়ে গেছে। তবে আগামীকালকে আমরা আশা করছি যে আমরা বেশ কিছু আপনার বৈপ্লবিক ঘোষণা আমরা দিতে পারবো আপনার রাষ্ট্র সংস্কারের প্রশ্নে। কিন্তু আপনি যেটি বলছিলেন যে আসলে এনসিপি এবং জামায়াত কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের সুর একভাবে কথা বলছে, উচ্চকক্ষ তত্ত্বাবধায়ক বিষয় কিংবা আসলে পিআর পদ্ধতির যে ইস্যুটি, সেই ইস্যুগুলোতে কি তারা তো স্পষ্ট জানিয়েছে তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যেতে চায় না, তত্ত্বাবধায়ক ইস্যুতেও তাদের অবস্থান বিপরীতমুখী। সেই ইস্যুগুলো কি হঠাৎ করে একদিনের মধ্যে সম্ভব? পিআর পদ্ধতি ছাড়া যদি নির্বাচনে না যায়, তাতে নির্বাচন তো আর থেমে থাকবে না, বুঝছেন না, নির্বাচন হয়ে যাবে। প্রথম কথা হলো যে আমরা গত 15 বছর লড়াইটা কি জন্য করেছি, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য, এবং গত বছর পর্যন্ত কেউ পিআর পদ্ধতি নিয়ে কথা বলেনি। এখন
একটা দুটো রাজনৈতিক দল কথা বলছে, তার এনসিপি মধ্যে দিয়ে জামায়াতকে ছাড়া নির্বাচন হবে সেই সম্ভাবনা কতখানি? কোনটা? এনসিপি কিংবা জামায়াতকে ছাড়া নির্বাচন হতে পারে সেই নির্বাচন সম্ভাবনা যদি কতখানি? কোনো দল অংশগ্রহণ না করে, পারপাসলি অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে তো আর নির্বাচন বসে থাকবে না। কারণ একটা অনির্বাচিত সরকার ইতিমধ্যেই দেশটাকে অনেক বেশি বিতর্কের মুখে ফেলে দিয়েছে এবং অনেক বেশি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে এবং অনেক আপনার মানে গ্রহণযোগ্য ব্যক্তি অথবা অনেক মানে একদম উচ্চ পর্যায়ের ব্যক্তিরা বলছেন যে সরকারের ভিতর আরেকটা সরকার কাজ করছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা যদি বিবেচনার মধ্যে আনি, যেমন আমরা 24 তারিখে 12টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা প্রধান উপদেষ্টার মধ্যে সাথে দেখা করে আমরা বলেছি আপনার একটা বিশেষ রাজনৈতিক দলের প্রতি আপনার যে অনুরাগটা এটা তো প্রকাশ্য হয়ে গেছে। আমরা রাজনীতি করতে যাচ্ছি বিভিন্ন জেলাতে, বিএনপি যাচ্ছে, অন্য রাজনৈতিক দলে যাচ্ছে, এইভাবে রাষ্ট্রীয় প্রোটোকল তো আর কোথাও মানে দিচ্ছে না। আপনার যেভাবে আগে পিছিয়ে আপনার সাজোয়া গাড়ি হতে আরম্ভ করে সমস্ত পুলিশ বাহিনী, ওনার সাথে কথা বলে আসার পরেও কিন্তু আমরা দেখলাম যে জামালপুরে পুরো একটা স্কুল আপনার বন্ধ করে দেওয়া হয়েছে, যে আশেপাশে থেকে বিভিন্ন পুলিশ বাহিনী এসে থাকবে। বিদ্যুৎ বিভাগ থেকে বলা হয়েছে সকাল 9টা থেকে আপনার রাত্রে 9টা পর্যন্ত যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে। এতেও বোঝা যাচ্ছে যে সরকার একটা পক্ষপাতিত্ব আছে। এটা এনসিপির জন্য কিন্তু ভালো কোনো দিক নয় এবং এটা তাদের জন্য একটা সুখদ দিক নয়। তারা বিজয়ী বীর, তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের নেতৃত্বে আমরা সবাই মিলে একসাথে স্বৈরশাসককে পরাজিত করেছি। তারা তো বীরের ভেসে বিভিন্ন জায়গায় যাবে। টাঙ্গাইলে কেন 900 পুলিশ আসতে হবে আশেপাশের জেলা থেকে? এটা তাদেরকে বুঝতে হবে। তাদের রাজনীতির কারণেই কিন্তু তাদেরকে বুঝতে হবে যে তারা জনগণের থেকে কেন বিচ্ছিন্ন হচ্ছে। আজকে মাহফুজ কেন বক্তব্য দিতে হচ্ছে উপদেষ্টা যে এই একটা সেক্টরের প্রায় সকলেই দুর্নীতিগ্রস্ত, আমি ছাড়া সবাই টাকা নিচ্ছে, আমি টাকা নিচ্ছি না, যে কারণে আমার ল্যাচ কেটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জিনিসগুলো তো আমরা ধারণ করতে পারছি না, জনগণও ধারণ করতে পারছে না এবং এনসিপির প্রতি আপনার যারা সহানুভূতিশীল তারাও ধারণ করতে পারছে না। আমরা এটা অবশ্য সবসময় বলতাম যে ঠিক আছে, একটা বিকল্প রাজনৈতিক দল আসা দরকার। এনসিপি আপনার তারা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল, তারা একটা ডানপন্থী রাজনৈতিক দলের সাথে তো কোনো অ্যালায়েন্স করার কোনো দরকার নেই। কয়েকদিন আগে একটা টকশোতে 8টা বাজে মানে টকশো শুরু হবে, 7টা বাজে এক মানে ইসলামী দলের সাথে জড়িত এক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন আপনাদের উপস্থাপককে, আপনার পুরুষটা মহিলা, বলো যে মহিলা, তাহলে আমি আসবো না, 1 ঘন্টা আগে নিষেধ করছে। এই হলো ওনাদের মনোভাব এবং সেই মনোভাবের সাথে এই এনসিপি নেতৃবৃন্দের যে চিন্তা ভাবনা কি যাওয়া কি উচিত আপনি বলেন? এটা তো তাহলে আসলে এই দূরত্ব বা এই ঐক্য জায়গাটিতে যদি আমরা আসতে না পারি, জুলাই সনদে যদি সব রাজনৈতিক দল সই না করেন, তাহলে আসলে জুলাই সনদের সমস্ত রাজনৈতিক দলগুলো সই না করার কোনো কারণ নেই। কারণ জুলাই সনদটা প্রেরণ করা হয়েছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে। আমরা আমাদের বক্তব্য দিয়েছি, এনসিপির বক্তব্য দেবে। আমরা এখানে আমরা তো ধারাবাহিকভাবে আমরা এটা পটভূমি বর্ণনা করেছি, আমরা বিগত 15 বছরের শাসনের ইতিহাস বর্ণনা করেছি। আমরা 1 জুলাই থেকে আপনার আগস্টের 5 তারিখ পর্যন্ত সমস্ত কিছুকে তুলে নিয়ে এসেছি। এরপরে যে সংস্কারগুলো করছি, যেমন সংস্কার একটা কথা হলো যে বাংলাদেশে একটা বিপ্লবিক পরিবর্তন আমরা এনেছি, যেটা হলো যে আপনার সংসদীয় রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক দলের আপনার সংসদ সদস্যরা শুধুমাত্র আস্থা ভোট এবং বাজেট ছাড়া দলের বিপক্ষে ভোট দিতে পারবে। সংস্কার আসলে আমরা চাইছি, সেটি কতখানি এই অন্তর্বর্তী সরকার করতে পারবে সেটি নিয়েও তো আসলে অন্তর্বর্তীকালীন তো কোনো সরকার সংস্কার না, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নয় সংস্কার করা, কারণ 70 অনুচ্ছেদের মানে এটা বাস্তবায়নের দায়িত্ব তো পরবর্তী নির্বাচিত সরকারের। এবং আরো অন্যান্য যে বিষয়গুলো আমি আপনাকে একটা দুটো বললে আপনি বুঝবেন, যেমন আগে আপনার রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করার প্রশ্নে মানে যে কোনো ইচ্ছা করলে যাকে নিয়োগ করতে পারতো, আমরা সেখানে একটা ব্যবস্থাপনা করেছি, ইচ্ছা করলে যাকে ক্ষমা করতে পারতাম। আমরা পুরো জিনিসটার ব্যাপারেই কিন্তু আমরা মনে করি যে একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এবং আধুনিক শাসন ব্যবস্থা, আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। জুলাই সনদ ঘোষণা হবে এবং এরপরেই আসলে বাংলাদেশের নির্বাচন হবে, সেই দাবিটি দীর্ঘদিনের ছিল। এখন আসলে এনসিপি এবং জামায়াত যেভাবে সুস্পষ্টভাবে বারবার বলছে তাদের মনের মতন করে না হলে কিংবা যে সন্দেহ আসলে তারা এই জুলাই ঘোষণাপত্রকে নিয়ে করছেন সেটি যদি থেকে যায় তারা সই করবেন না, সেক্ষেত্রে আসলে এনসিপি এবং জামায়াতকে ছাড়া নির্বাচন হওয়ার সম্ভাবনা কতখানি দেখতে পাচ্ছেন আপনি? আর যদি হয় সেই নির্বাচনকে আদৌ অংশগ্রহণমূলক গণতান্ত্রিক বলা যাবে কিনা? এটাই তো মূল কোশ্চেন, যে নির্বাচন তো পার্টিসিপেটারি হতে হবে। পার্টিসিপেটারি মানে শুধুমাত্র আপনার রাজনৈতিক দলগুলো পার্টিসিপেশনগুলো তা না, জনগণকেও পার্টিসিপেশন করতে হবে। আপনারা যারা মিডিয়া জগতের লোক আছেন তাদেরও পার্টিসিপেশন দরকার। সমগ্র জনগণের পার্টিসিপেশনকে আমার দৃষ্টিতে বলা হয় পার্টিসিপেটারি ইলেকশন। জুলাই সনদ ছাড়া নির্বাচন হবে না, তখন আমার প্রশ্ন করতে ইচ্ছা লাগে জুলাই সনদের প্রয়োজনীয়তা কী? জুলাই সনদ যে ডিক্লারেশন বা ইট ইজ সাম কমিটমেন্টস, আই থিঙ্ক কিছু কমিটমেন্ট তো জুলাই সনদ, তাই না?
এই কমিটমেন্টগুলো তো আপনার পরবর্তী যে আমাদের যে ঐক্যমত কমিশন যে সংস্কার প্রস্তাব যাগুলো করছে, এগুলো তো জুলাই সনদ হিসেবে বিবেচিত হতে পারে, বিএনপি যেটা বলছে আগে। সুতরাং আমি যেটা বলছি যে নির্বাচনকে শিফট করার জন্য, ডিলে করার জন্য এরকম অনেক ন্যারেটিভ তুলবে। জুলাই সনদও এরকম একটা ন্যারেটিভের মধ্যে পড়ে গেছে। আপনি দেখবেন যে বাংলাদেশে যদি একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য সংস্কার মানে কি, সুষ্ঠু গ্রহণযোগ্য সংস্কার মানে কি, যদি আপনি প্রত্যেক 5 বছরে নির্বাচন করার বিধানটা রাখতে পারেন, যেটা গত 17 বছরে হ্যাম্পার হয়েছিল কি জন্য, যে আপনার জনগণ তার ভোটটি দিতে পারতো না। জনগণ যদি তার ভোটটি দিতে পারে এবং সেই ভোটটা যদি কাউন্ট করা হয় এবং ডিক্লেয়ার করা হয়, তাহলে কিন্তু সংস্কার 80% হয়ে গেল। সুতরাং বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছেন, এখন আসলে বিএনপি কি মনে করে যে এইগুলোকে ছাড় বললে, এগুলোকে ছাড় বললে আমি তো বিএনপি করি, এগুলোকে বিএনপি দেশ ও জনগণের স্বার্থে এই জিনিসটার সাথে বিএনপি একমত। ছাড় দিলে তো স্যাক্রিফাইসিং হয়ে যাচ্ছে। একমত হয়েছেন। এখন শুনেন আমার প্রশ্নটা, এখন আসলে যে বিষয়গুলো নিয়ে দ্বিমত রয়েছে সেই বিষয়গুলোতে কোনো বিষয়ে দ্বিমত নেই তো, এটা তো বাড়ানোর সময় এসেছে কিনা, কারো ছাড় দেওয়া লাগবে না। আপনি দেখেন ওরা বলছে মৌলিক সংস্কার, বাংলাদেশে এইবার যেই মৌলিক পরিবর্তন হলো, মৌলিক পরিবর্তন যেটা হলো, দেখেন প্রধানমন্ত্রীর মেয়াদকে আমরা কার্টেল করলাম। পৃথিবীর কোনো দেশে দেয়ার ইজ নো সিঙ্গেল কান্ট্রি যে প্রধানমন্ত্রীর মেয়াদ আপনার লিমিটেড করা আছে, একটা দেশ দেখান। এই জন্য আমি বলছি যে ওই ঐক্যমত কমিশনকে যে সার্কাস বললাম না, ওই সার্কাস পার্টির থেকে এটা একটা প্রস্তাব করালো যে প্রধানমন্ত্রী 10 বছর, পৃথিবীর কোনো দেশ দেখাতে পারবে না। আমি আপনার কাছে আসবো, আরেকটা হলো দ্বিতীয় পয়েন্টটিতে আপনার কাছে আসবো, তবে একটি বিরতি নিয়ে ফিরতে হবে। জিপি প্রাথমিক রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি প্রাথমিক রাজখান দেখছেন। আজিজুল বারী হেলাল, যে জায়গাটিতে আমরা ছিলাম, আগামীকাল আসলে যে বিষয়গুলো নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে জুলাই সনদের ভবিষ্যৎ নিয়ে, সেই জায়গাগুলোতে এক ধরনের সিদ্ধান্ত আসতে পারে। আপনি বলছিলেন যে রাজনৈতিক দল হিসেবে আপনারা ঐক্যমত্যে পৌঁছতে পেরেছেন, প্রধানমন্ত্রীর মেয়াদের মতো একটি বড় এবং স্পর্শকাতর বিষয়ে আপনারা এক জায়গায় আসতে পেরেছেন। অন্যান্য বিষয়গুলোতেও আসলে এক জায়গায় আসার জন্য কাদেরকে বেশি ছাড় দেওয়া প্রয়োজন? এখানে বললাম না, ছাড় মাটের কোনো বিষয় না, এই জায়গায় দেশকে ভালোবাসা, প্যাট্রিয়টিজম, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কীভাবে আমরা অন্য কোনো দেশের তাবেদারি রাষ্ট্র, ক্লায়েন্ট স্টেট না হয়ে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট একটা বাংলাদেশ, আমরা সভরেইন বাংলাদেশ তৈরি করতে চাই, এইটা হলো বিষয়। এখানে প্যাট্রিয়টিজমের ব্যাপার। দেখেন, আমি মেয়াদের কথাটা বললাম, 70 আর্টিকেলসের মতো একটা বিরাট বিষয়, যেটা আপনার দীর্ঘদিন ধরে বলা হতো যে আমাদের সংসদ সদস্যরা তাদের অধিকারকে খর্ব হচ্ছে, সেইখানেও বিএনপি এটা সমাধান করেছে। জুডিশিয়ারি থেকে আপনার নির্বাহী বিভাগকে সেপারেশন, সবাই মিলে ঐক্যমত হলাম। আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট যে প্রত্যেক 5 বছর পর পর নির্বাচন, এটা একমত হলাম। উচ্চকক্ষের মতো একটা জিনিস আসলো। তারপরে নির্বাচন কমিশন ফুল একটা ইন্ডিপেন্ডেন্ট হওয়া, নির্বাচন কমিশন গঠন করার জন্য যাতে নির্বাহী বিভাগের কোনো হাত না থাকে সেটা করা, সবাই একমত হলাম। এই যে এতগুলো বিষয় একমত হলাম, তাহলে এগুলো কি মৌলিক সংস্কার না? তারপর আবার মৌলিক সংস্কার মানে আপনি কতবার বিয়ে করলে আপনাকে বলা হবে যে আপনি বিবাহিত পুরুষ? আমার কাছে তো তাই মনে হচ্ছে যে এতগুলো বিষয় আমরা একমত হলাম, যেগুলো মৌলিক সব বিষয়গুলো, তারপরে হচ্ছে মৌলিক সংস্কার। তারপরে আরেকটা দেখেন, যে দেখবেন যে এই যে বর্তমান ঐক্যমত কমিশন এবং যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনকে ডিলে করতে চাচ্ছে, তাদের দেখবেন একটাই লক্ষ্য, যে পরবর্তী যে সরকারটা হবে সেই সরকার যেন দুর্বল সরকার হয়, একটা ক্রিপেল সরকার হয়। একটা ক্রিপেল সরকার হলে কি হবে, যে আমাদের দেশটাকে মিশর বা তিউনিশিয়া বানা যাবে। তিউনিশিয়ায় যে আরব স্প্রিং এর উপরে যা হয়েছিল, সেটি কারা ভাবছে? ওই যে বললাম তো আমি, যে সরকারের ভিতর সরকার, তারপরে আবার পার্শ্ববর্তী দেশ ভারত, তারপরে এদের ব্রেন চাইল্ডরা পুলিশে রয়ে গেছে, পুলিশের যে খুদাবক্স মনে করেন, উনি হলো আমাদের পুলিশ বাহিনীর স্বরাষ্ট্র উপদেষ্টা, সহ উপদেষ্টা মনে হয়, উনার কাজটা কি আর আইজির কাজটা কি আমি বুঝি না। উনি একরকম সিদ্ধান্ত, আইজির সিদ্ধান্ত দিচ্ছে, উনিও সিদ্ধান্ত দিচ্ছে আর একরকম, মানে পুরো পুলিশ বাহিনীটা উনি চালাচ্ছেন। উনি হলো একটা চুক্তিভিত্তিক নিয়োগের অফিসার এবং 111-এর কুশীলব, তিনি ওখানে বসে এই যে প্রশাসনে সমস্ত ফ্যাসিবাদকে
পদায়ন করছেন এবং স্যাচুরেটেড করছেন, এবং প্রশাসনে একই অবস্থা। এই চক্রটা জানে যদি বাংলাদেশে একটা সবল সরকার গঠিত হয়, তাদের পূর্বের পাপের যদি বিচার হয়, আবার তাদের তো কিছু গডফাদার আছে, যেমন বাংলাদেশের পরাজিত মাফিয়ারা এবং এই পরাজিত মাফিয়ার যে প্যাট্রন কান্ট্রি অর্থাৎ ভারত, দিল্লির সরকার, তারা চাচ্ছে, এইটা কিন্তু আমি বলছি এই কথা, তারা চাচ্ছে যে বাংলাদেশে যেন একটা ক্রিপেল সরকার হয়, এবং এদেরও উদ্দেশ্য একটা ক্রিপেল সরকার করা। কি ক্রিপেল সরকার কিভাবে করছেন? একটা রাষ্ট্রের 3টা বিভাগের জুডিশিয়ারির কাজ করে, লেজিসলেটিভ মানে আইনসভার কাজ করে, মূল ফাংশনটা কি করে? নির্বাহী বিভাগ। রাষ্ট্রের মূল ফাংশন নির্বাহী বিভাগকে দেখবেন আষ্টে পৃষ্ঠে বাধাই করে। এটি তার মানে আসলে কোথাও না কোথাও কেউ ইচ্ছাকৃতভাবে, সেটা আমি বলছি যে আপনারা একটা ভবিষ্যৎ সরকারকে দুর্বল করার যে পায়তারা করছেন, তার ফলে কি হবে? আপনি ক্ষমতায় আসতে পারবেন না, তার ফলে বাংলাদেশ একটা ক্লায়েন্ট স্টেটে পরিণত হবে। মাহিন সরকার, এই বিষয়গুলো কি তাহলে আসলে এনসিপি বোঝার চেষ্টা করছে না? কিংবা যে অভিযোগগুলো আসলে আজিজ ভাই বলছেন যে আপনারা রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছেন, আপনাদের নিবন্ধন এখনো হয়নি, এরপরেও আপনারা কমিশনে দাওয়াত পান, যেখানে আসলে দেখা গেছে যে অন্যান্য অনেক নিবন্ধিত রাজনৈতিক দলও দাওয়াত পাচ্ছে না। সবকিছু নিয়ে আসলে এনসিপির বিরুদ্ধে অনেক অভিযোগ। রাষ্ট্রের মূলনীতির বিষয়গুলোতে আপনারা যদি একটু ঐক্যের জায়গাতে এগিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে হয়তো আমরা জাতীয়কে পৌঁছে যেতে পারতাম। সেখানেও অভিযোগের তীরটি আপনাদের দিকে। দেখুন, রাষ্ট্রীয় মূলনীতি বা মৌলিক সংস্কার বারবার এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, আসলে সেগুলো অ্যাড্রেস কতটুকু করা হয়েছে আজকে, এটা আমি বুঝতে পারছি না। এখানে আজকের যে আলোচনা সামগ্রিকভাবে, এই আলোচনায় আমার সহ আলোচক জনাব আজিজুল বারী হেলাল সাহেব, উনি কিন্তু আসলে প্রধানমন্ত্রী শাসিত সরকারের একটা উদাহরণ দিয়েছেন যে বিশ্বের এরকম নজির নেই যে প্রধানমন্ত্রীর মেয়াদকে বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু বিশ্বের সব দেশ কিন্তু প্রধানমন্ত্রী শাসিত নয়, রাষ্ট্রপতি শাসিত সরকারও আছে। এবং এখানে মূল বিষয়টি হলো যারা এক্সিকিউট করবে পাওয়ার, তাদেরকে একটা নজরদারির মধ্যে রাখা এবং জবাবদিহিতার মধ্যে রাখা। এখন জবাবদিহিতা শুধু দেখা যাচ্ছে সংসদ জবাবদিহিতা, কিন্তু যদি সংসদ একটি কি বলে যে এককভাবে যদি কেউ বিগত আমলগুলোতে আমরা শেখ হাসিনাকে যেভাবে দেখেছি যে সংসদ তাকে একেবারে সরাসরি পিছন থেকে পুশ করেছে যে তুমি স্বৈরাচার হও, আমরা চাচ্ছি যে সেইখানে যেন কেউ চাইলে নতুন করে শেখ হাসিনার মতো একদম ছোট করে আমি একটা উত্তর জানতে চাই। তার মানে পিআর কিংবা আসলে তত্ত্বাবধায়ক বিষয়ে কি আগামী কালকের মধ্যে আপনারা ঐক্যমতে পৌঁছানোর সুযোগ আছে? একদম এক বাক্যে। আমার মনে হয় যদি বিএনপি এখানে তার জায়গা থেকে পরিবর্তন করে, অবশ্যই সুযোগ আছে। অর্থাৎ বিএনপির উপরেই আবার আপনাদের চোখ। ধন্যবাদ আপনাদেরকে।